আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মুরাদ হোসেন আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স ও ব্যাংকিংয়ের প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায়ন অর্থায়ন নিয়ে। পর্ব 3, এর আগে আমি 2টি পর্ব আলোচনা করেছি। আজকের আলোচনাটি দেখার পূর্বে অবশ্যই পূর্ববর্তী 2টি পর্ব তোমরা দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের জন্য সহজ হবে। আজকের মূল আলোচ্য বিষয় অর্থায়নের বৈশিষ্ট্য, অর্থায়নের গুরুত্ব, অর্থায়নের নীতি। অর্থায়নের বৈশিষ্ট্য। অর্থায়নের বৈশিষ্ট্য জানার পূর্বে অবশ্যই আমাদের অর্থায়নের সংজ্ঞাটি জানতে হবে। প্রথম আলোচনায় আমি অর্থায়নের সংজ্ঞা বিস্তারিত আলোচনা করেছি, সেখান থেকে তোমরা আলোচনাটি বিস্তারিত দেখতে পারো। এখানে ছোট একটি সংজ্ঞা দেয়া আছে। তহবিল সংগ্রহ এর ব্যবস্থাপনা ও বন্টনকে অর্থায়ন বলে। তো অর্থায়নের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো অর্থায়ন হলো অর্থ পরিশোধের উপায়। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অর্থায়ন হলো অর্থ সংগ্রহ ও এর ব্যবহার। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো অর্থায়ন হলো অর্থের বন্টন ও ব্যবস্থাপনা। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো অর্থায়ন হলো নীতি নির্ধারণ। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অর্থায়নের 4টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। 1 নাম্বার অর্থায়ন হলো অর্থ পরিশোধের উপায়। 2 নাম্বার অর্থায়ন হলো অর্থ সংগ্রহ ও এর ব্যবহার। 3 নাম্বার অর্থায়ন হলো অর্থের বন্টন ও ব্যবস্থাপনা। 4 নাম্বার অর্থায়ন হলো নীতি নির্ধারণ। তো আমাদের এই সংজ্ঞা এবং বৈশিষ্ট্য যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে অর্থায়নের গুরুত্ব মনে রাখা আমাদের জন্য সহজ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন অর্থায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করি। কারবারি অর্থায়নের গুরুত্ব। কারবারি অর্থায়নের গুরুত্বের মধ্যে রয়েছে ব্যবসায়িক মূলধন সংকট, অনগ্রসর ব্যাংক ব্যবস্থা, স্বল্প শিক্ষিত উদ্যোক্তা, উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। ব্যবসায়িক মূলধন সংকট। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য কারবার প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা একটি দুরূহ কাজ। উদাহরণ হিসেবে বলা যায়, একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা প্রয়োজন, কিন্তু অর্থ সংকটের জন্য সে যদি যথাসময়ে উপযুক্ত পরিমাণে কাঁচামাল কিনতে অপারগ হয়, তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অর্থায়ন সংক্রান্ত ধারণা তাকে পরিকল্পনা মাফিক যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ ও তার যথার্থ ব্যবহারে সহায়তা করে। অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত নয় বলে ঋণের জন্য আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ঋণ পাওয়া যায় না। অনেক সময় ব্যাংক ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখতে হয়, তার অপ্রতুলতার কারণে ব্যাংক ঋণ উপযুক্ত সময়ে ও যথার্থ পরিমাণে পাওয়া যায় না। ফলে ব্যবসায়ীদের অর্থ সংকট হতে উদ্ভূত সমস্যা মোকাবিলা করার জন্য খুবই পরিকল্পনাভাবে অর্থের সংস্থান করতে হয় এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করার প্রয়োজন হয়। সঠিক
আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ব্যবসায়ীদের এ ধরনের সমস্যা পূর্বানুমান করতে সাহায্য করে এবং যেসব পদ্ধতিতে তা মোকাবেলা করা যায় তার ধারণা দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উন্নত বিশ্বের মতো বাংলাদেশে আমরা চাইলেই যে কোনো সময় ব্যাংকে ঋণ পাই না। ব্যাংকে ঋণ পাওয়ার জন্য আমাদের অনেক ধরনের কাগজপত্র ব্যাংকে সাবমিট করতে হয়। সকল কাগজপত্র যথাযথভাবে সাবমিট করার পরেও ব্যাংক থেকে অনেক সময় ঋণ পাওয়া যায় না। যখন যথাসময়ে আমরা ঋণ পাবো না, তখন আমাদের অবশ্যই কি হবে? ব্যবসায় অর্থের সংকট দেখা দিবে এবং এই সংকট মোকাবেলা করা আমাদের জন্য খুবই দুরূহ কাজ হয়ে পড়ে। কিন্তু আমরা যদি পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে পারি এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তাহলে অর্থের লাভজনক ব্যবহার নিশ্চিত করা যায়। আর সঠিক আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ব্যবসায়ীদের এ ধরনের সমস্যা অবশ্যই পূর্বানুমান করতে সাহায্য করে এবং যেসব পদ্ধতিতে তা মোকাবেলা করা যায় অর্থায়ন তার ধারণা দেয়। সুতরাং এই যে অর্থায়নের ধারণা, এই অর্থায়নের ধারণা থেকেই আমরা আমাদের আর্থিক সমস্যাগুলা সহজেই সমাধান করতে পারি। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা স্বল্প শিক্ষিত বলে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না। এতে করে অনেক লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে আর্থিক সংকটে সুষ্ঠুভাবে চলতে পারে না এবং অবশেষে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয়। অথচ এই ক্ষতির কারণ শুধু আর্থিক ব্যবস্থাপনা। অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে সহজেই একজন ব্যবসায়ী পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করে তার সঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, যেটা বাস্তব যে বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা হলো অল্প শিক্ষিত বা স্বল্প শিক্ষিত। তো যারা অল্প শিক্ষিত বা স্বল্প শিক্ষিত তারা কিন্তু দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো আমাদের আছে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে না এবং যেহেতু পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে না, সে কারণে প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারে না। আর উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাব থাকার কারণে প্রতিষ্ঠানগুলো সচরাচর আর্থিক সংকটে পড়ে যায়। তো এই ক্ষতির কারণ শুধুমাত্র আর্থিক ব্যবস্থাপনা। অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে সহজেই একজন ব্যবসায়ী তার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো থাকে সেই পরিকল্পনাগুলো সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে। উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগ একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন পরিকল্পনাগুলোর মধ্যে ভবিষ্যৎ আয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে। এই ধরনের লাভজনক বিনিয়োগ কারবারটির জন্য যেমন অর্থবহ, তেমনি সারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে সফল বিনিয়োগ বলতে বোঝানো হয়েছে যে বিনিয়োগটার মাধ্যমে আমাদের ক্ষতি হবে না, অবশ্যই আমাদের মুনাফা অর্জিত হবে। তো যদি মুনাফা অর্জিত হয় তাহলে আমাদের শুধু নিজের আয় না, দেশের জাতীয় আয় বৃদ্ধিতেও প্রত্যক্ষ ভূমিকা রাখবে। একজন বিনিয়োগকারীর যদি অর্থায়ন বিষয়ক প্রয়োজনীয় জ্ঞান থাকে তাহলে বিনিয়োগ সিদ্ধান্তগুলা তারা সহজ ও সঠিকভাবে নিতে পারবে এবং ভবিষ্যৎ যে আয় বা ক্ষতির সম্ভাব্যতা তা খুব সহজে বিশ্লেষণ করে লাভজনক বিনিয়োগ প্রকল্পটি তারা বেছে নিতে পারবে। এই ধরনের লাভজনক বিনিয়োগ কারবারটির জন্য যেমন অর্থবহ বা জরুরি, ঠিক তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে 3টি নীতিমালা রয়েছে। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবারের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ, স্বল্প ও দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকে
বোঝায়। এই ব্যবস্থাপনার কিছু নীতিমালা রয়েছে: তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি, কারবারে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। তারল্য বনাম মুনাফার নীতি। তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রেখে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করার নীতিকে তারল্য বনাম মুনাফা নীতি বলে। একজন ব্যবসায়ী দৈনন্দিন কার্য পরিচালনার জন্য একদিকে নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, আবার অন্যদিকে মুনাফা অর্জনের জন্য অর্থ বিনিয়োগ করা উচিত। অর্থাৎ সঠিকভাবে যদি ব্যবসায় পরিচালনা করতে হয় তাহলে হাতে অর্থ রাখতে হবে, আবার মুনাফা অর্জনের জন্য বিনিয়োগও করতে হবে। দেখো, তারল্য কি? তারল্য বলতে আমরা মূলত বুঝি নগদ অর্থকে। এই নগদ অর্থ আমাদের সঠিক ও সুচারুরূপে কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। এবং সঠিকভাবে যদি আমরা এই নগদ অর্থ বিনিয়োগ করতে পারি তাহলে আমাদের মুনাফা অর্জিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে, তারল্য মানেই হলো নগদ বা নগদ সমতুল্য অর্থ। একজন মুদি দোকানি তার প্রতিদিনের বিক্রয় লব্ধ নগদ আয় সম্পূর্ণটাই কাঁচামাল ক্রয় ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ের কথা চিন্তা করে নিজের কাছে রেখে দিতে পারে, অথবা সেই নগদ অর্থের কিছু অংশ কাঁচামাল ক্রয়ের জন্য রেখে বাকিটা কোনো ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখতে পারে, যা থেকে নির্দিষ্ট সময়ে কিছু সুদ বা মুনাফা পাওয়া সম্ভব। এক্ষেত্রে দোকানিকে সিদ্ধান্ত নিতে হয় নগদ অর্থ কী পরিমাণ নিজের কাছে রাখলে দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব। যদি নগদ অর্থ বেশি পরিমাণে দোকানি নিজের কাছে রেখে দেয় তাহলে ব্যাংক থেকে প্রাপ্য আয়ের পরিমাণ কমে যাবে। আবার ব্যাংকে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে ব্যবসার দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থের ঘাটতি হবে, যা ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনাকে ব্যাহত করবে। ফলে ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হয়। অর্থাৎ একদিকে তাকে যেমন দৈনন্দিন কার্য পরিচালনার মতো নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সেই অর্থ বিনিয়োগ করাও প্রয়োজন। নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক। নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বৃদ্ধি কল্পে বেশি বিনিয়োগ করা হলে তারল্যে ঘাটতি হয়। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থায়নের একটি অন্যতম নীতি। অর্থাৎ তারল্য এবং মুনাফার মধ্যে আমাদের কি করতে হবে? ভারসাম্য রক্ষা করতে হবে। যদি আমরা তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষা করতে না পারি তাহলে কখনো কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব না। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে তাই প্রতীয়মান হয় যে আমরা যদি তারল্য বেশি রাখি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব হবে না, আবার তারল্য যদি কম রেখে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে ফেলি আমাদের নগদ অর্থের ঘাটতি পড়বে এবং প্রয়োজনে আমরা বিনিয়োগও করতে পারবো না। তারল্য ও মুনাফার সম্পর্কে একটু আগে আমরা দেখলাম যে তারল্য ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। তো এই যে তারল্য এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান সেটা কিভাবে? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যদি অধিক তারল্য থাকে অর্থাৎ নগদ টাকার পরিমাণ অনেক বেশি থাকে তাহলে আমাদের বিনিয়োগ কমে যাবে, অর্থাৎ কম বিনিয়োগ হবে, এবং কম বিনিয়োগ হলে আমরা বিনিয়োগ যদি কম করি তাহলে আমাদের মুনাফার পরিমাণও কম হবে। আবার আমরা যদি তারল্যটা কম রাখি তাহলে কি বিনিয়োগের পরিমাণ বেড়ে যাবে, তাই না? আমরা তারল্য কম রাখলে বিনিয়োগ কি হবে? বেড়ে যাবে। আর বিনিয়োগ বাড়ার মানেই হলো মুনাফার পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ অধিক মুনাফা। তার মানে আমরা এটা বলতে পারি যে অধিক তারল্য কম মুনাফা, আবার কম তারল্য অধিক মুনাফা। তাহলে এই যে বিষয়টা আমরা দেখলাম, এই বিষয় থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে তারল্য ও মুনাফার সম্পর্ক বিপরীত। কোনো প্রতিষ্ঠানের নগদ অর্থ বা চলতি দায় পরিশোধের ক্ষমতাকে তারল্য বলে। আমরা এতক্ষণ তারল্য নিয়ে যে আলোচনা করলাম, তারল্য কি? যে কোনো প্রতিষ্ঠানের নগদ অর্থ বা চলতি দায় পরিশোধের ক্ষমতাকে কি বলা হয়? তারল্য বলা হয়। অধিক পরিমাণ তারল্য বজায় রাখলে বিনিয়োগ কমে যাবে,
ফলে মুনাফা কম হবে। অপরদিকে অধিক মুনাফা অর্জন করতে বেশি বিনিয়োগ করা হলে তারল্য কমে যাবে। তারল্য ও মুনাফা অর্জন ক্ষমতার এই বিপরীতমুখী সম্পর্কের মধ্যে সমন্বয় সাধন করাকেই তারল্য বনাম মুনাফা নীতি বলে। উপযুক্ততার নীতি। স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করার নীতিকে উপযুক্ততার নীতি বলে। অর্থাৎ আমরা যখন স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করব, তখন এই নীতিকে বলা হবে উপযুক্ততার নীতি। চলতি মূলধন, কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি ইত্যাদি। অর্থাৎ চলতি মূলধন দিয়ে আমরা কাঁচামাল ক্রয় করি এবং শ্রমিকের মজুরি দেই, অর্থাৎ চলতি খরচগুলা পরিশোধ করে থাকি। আর স্থায়ী মূলধনের মাধ্যমে স্থায়ী সম্পদ ক্রয় করে থাকি, যেমন মেশিন ক্রয় করতে পারি, দালান কোঠা নির্মাণ করতে পারি, অফিস সরঞ্জাম ক্রয় করতে পারি ইত্যাদি। স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্য নৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় সেটি চলতি মূলধন, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি। অন্যদিকে মেশিন ক্রয়, কারবারে দালান কোঠা নির্মাণ ইত্যাদি হলো স্থায়ী মূলধন। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর উৎসও কম হয়, ফলে এটি স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা ভালো। অর্থাৎ চলতি মূলধন সবসময় কি স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করাই ভালো। বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চার হোল্ডার এই ধরনের উৎসগুলো দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণের উৎস হলো বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চার হোল্ডার ইত্যাদি। পক্ষান্তরে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত। দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহের জন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে অধিক হারে সুদ প্রদান করতে হয়। ফলে যদি চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস হতে অর্থ সংগ্রহ করা হয়, তবে দেখা যায় উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন দীর্ঘমেয়াদী উৎস হতে ঋণ গ্রহণ করব, তখন আমাদেরকে অবশ্যই অধিক হারে সুদ প্রদান করতে হবে। আর অধিক হারে সুদ প্রদান করা হলে যখন আমরা এই টাকাটা চলতি ব্যয় নির্বাহের কাজে ব্যবহার করব, তখন আমাদের এই সুদ প্রদান করা সম্ভব হবে না। আর তখনই আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানটি ঝুঁকির সম্মুখীন হবে। তাহলে দীর্ঘমেয়াদী উৎস হতে তহবিল সংগ্রহ করে আমাদের প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয়গুলোকে পূরণ করতে হবে। আর বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন বা দৈনন্দিন প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ বা চলতি খরচগুলোকে সমন্বয় করতে হবে। কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করার নীতিকে কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টনের নীতি বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর অর্থ কি? তুমি যদি সব বিনিয়োগ একটি জায়গায় বিনিয়োগ করে রাখো, তাহলে সেই ক্ষেত্রে তোমার ঝুঁকি আছে, অবশ্যই অনেক ঝুঁকি। কারণ তোমার যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণ অন্য কোনো জায়গা থেকে তুমি করতে পারবে না, কারণ তোমার বিনিয়োগটা একটা জায়গায় স্থির হয়ে আছে। আর তুমি যদি একাধিক জায়গায় বিনিয়োগ করো, একটি প্রকল্প থেকে যদি ক্ষতি হয়, অন্য প্রকল্প থেকে লাভ হবে এবং এই ক্ষতিটা তখন সমন্বয় করা সম্ভব হবে। কিন্তু একই জায়গায় যদি বিনিয়োগ করো, তাহলে তোমার পক্ষে সেই ক্ষতি পূরণ করা আর সম্ভব হবে না। এই জন্য ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার যে সকল অর্থ তা একটি জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে, এবং এই নীতিটাই হলো বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টনের নীতি। তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বন্টিত হয় ও হ্রাস পায়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে, ফলে ব্যবসাকে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, ছবি, কারবারে পণ্যের বৈচিত্র্যায়ন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি,
প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি। এসব পরিবর্তনগুলোকে নিয়ন্ত্রণ করা বা এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যবস্থাপকদের পক্ষে সাধারণত সম্ভব নয়। তবে ঝুঁকি বন্টনের নীতি অনুসরণের ফলে অনিশ্চিত বাজার পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব। একজন ব্যবসায়ী যদি শুধু এক ধরনের পণ্যের ব্যবসা করে তাহলে ব্যবসায়ের মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পক্ষান্তরে কারবারের পণ্য যদি বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে ঝুঁকি বণ্টিত হয়ে যায়। অর্থাৎ কোনো একটি পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে কারবারটি হ্রাসকৃত বিক্রয় পুষিয়ে নেওয়া সম্ভব। ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়। অর্থাৎ একটু আগে আমি যেই কথাটা বলছি যে আমরা যদি আমাদের বিনিয়োগটা একটা পণ্যের মধ্যে স্থির রাখি তাহলে সেই পণ্যটা বিক্রি করতে যেয়ে যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি আমাদের রিকভার করা কখনো সম্ভব না। কিন্তু আমরা একাধিক পণ্যে যদি বিনিয়োগ করি তাহলে একটা না একটা পণ্য থেকে কি আমাদের প্রফিট বা মুনাফা আসবেই, এবং ওই মুনাফা দিয়ে আমাদের যে অন্য কোনো পণ্যে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে সেই ক্ষতিটা অবশ্যই পুষিয়ে নেওয়া সম্ভব। এক্ষেত্রে আমরা বলতে পারি একটা মুদি দোকানে দেখো যে পণ্য কিন্তু এক ধরনের পণ্য থাকে না, বিভিন্ন ধরনের পণ্য থাকে। তো তার একটা পণ্য যদি বিক্রি করতে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়েও থাকে তাহলে অন্যান্য পণ্য থেকে কিন্তু সেই ক্ষতিটা পুষিয়ে যায়। আবার তুমি যদি একটা ব্যবসায় বিনিয়োগ না করে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করো তাহলে, বা একটি প্রকল্পে বিনিয়োগ না করে কয়েকটি প্রকল্পে বিনিয়োগ করে থাকো তাহলে তোমার একটি প্রকল্পে যদি কোনো ধরনের ক্ষতি হয় অন্যান্য প্রকল্প থেকে সেই ক্ষতিটা পুষিয়ে যাবে এবং তুমি মুনাফা অর্জন করতে পারবে। তোমাদের বইয়ে একটি উদাহরণ দেয়া আছে। উদাহরণটি হলো এরকম যে একজন মুদি ব্যবসায়ী যদি তার দোকানে সনাতনী সাবান বা হালাল সাবান দুই ধরনের সাবানই বিক্রয় করেন তবে দু ধরনের ক্রেতাই দোকানে সমাগম হবে। দোকানি যদি শুধু সাধারণ বা সনাতনী সাবান রাখেন তবে হালাল সাবানের ক্রেতারা অন্য দোকানে গিয়ে হালাল সাবান কিনবে। এতে শুধু সনাতনী সাবান বিক্রেতার মোট বিক্রয় হ্রাস পাবে। আবহাওয়া ও ঋতুভেদেও কোনো কোনো পণ্যের বিক্রয় হ্রাস বা বৃদ্ধি হয়। যেমন শীত বস্ত্রের চাহিদা শুধু শীতকালে বেশি থাকে, ফলে এই সময়ে এর বিক্রয় বৃদ্ধি পায়। একজন কাপড় বিক্রেতা যদি শীত বস্ত্র ও গ্রীষ্মকালীন বস্ত্র দুই ধরনের বস্ত্র তার দোকানে বিক্রয় করেন তবে ঋতুভিত্তিক পণ্যের চাহিদা হ্রাস বৃদ্ধির কারণে মুনাফা অর্জন ক্ষতিগ্রস্ত হবে না। এমনিভাবে একটি বইয়ের দোকানে যদি শুধু কবিতার বই বিক্রয় করা হয় আর পাশাপাশি অন্য একটি দোকানে যদি কবিতার বই, গল্পের বই, ধর্মীয় বই, বিভিন্ন শিক্ষণীয় বই বিক্রয় করা হয় তবে দেখা যায় ক্রেতারা বই কেনার জন্য পরের দোকানটিতেই ভিড় করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই স্বাভাবিক যে আমি যদি একটি ওষুধের দোকানে কোনো ওষুধ কিনতে যাই, প্রেসক্রিপশনে লেখা সব ওষুধ যদি আমি না পাই তাহলে ওই দোকান থেকে কিন্তু সচরাচর আমরা আর ওষুধ কিনি না। একটা পণ্যের জন্য অর্থাৎ একটা মেডিসিন বা একটা ওষুধের জন্য আমরা কিন্তু সরাসরি অন্য দোকানে চলে যাই এবং অন্য দোকানে গিয়ে যখন সব মেডিসিন একটা দোকানে পাই তখন ওই দোকান থেকে কিন্তু সব মেডিসিন কিনি। ঠিক একইভাবে ওই দোকানে যদি সব মেডিসিন পেতাম তাহলে তার বিক্রয় কিন্তু বৃদ্ধি পেত। এই জন্য সব ধরনের মেডিসিনই যেই দোকানে থাকে সেই দোকানের বিক্রয় অবশ্যই বেশি, আর বিক্রয় বেশি হয় বলে তার মুনাফার পরিমাণও বেশি হবে, এটাই স্বাভাবিক। যা শিখলাম তাকে একটু যাচাই করি যে আমরা কি শিখলাম। দেখো, জনাব অমি পর্যাপ্ত নগদ না রাখায় কাঁচামালের দাম কমে গেলে কিনতে পারলেন না। তাহলে এটা অর্থায়নের কোন নীতির আওতায় পড়ে? একটু চিন্তা করো বন্ধুরা। তারল্য বনাম মুনাফা নীতি। ইমাম সবসময় তার দোকানে বিভিন্ন ধরনের কাপড় রাখে। তাহলে বিভিন্ন ধরনের কাপড় রাখে, এটা কোন ধরনের নীতি? বিভিন্ন ধরনের, একটু আগে আমরা দেখলাম, এটা হবে কি? কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। প্রতিদিনের বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ দিয়ে চলতি খরচ নির্বাহ করা উচিত, এটা কোন ধরনের নীতি?
উপযুক্ততার নীতি। জনাব আয়ান ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন মেশিন ক্রয় করেন। এটা কোন ধরনের নীতি? উপযুক্ততার নীতি। জনাব অপু মোট মূলধনের 50% নিজস্ব, 30% বাণিজ্যিক ব্যাংক ও 20% ঋণদাতাদের কাছ থেকে সংগ্রহ করেন। এটা কোন ধরনের নীতি? কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টনের নীতি। আজ এই পর্যন্তই। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।